because an university will be ranked by his research and teaching activities. So if you want to deliver a good lecture, want to deliver a good teaching method, but you have not any research interest, you have not any research activities, then your ranking of the university will not be higher. Therefore, I prefer to take some research activities for all of you. Here is the research interest, and any student of mine can interact with myself if you interested to do some research on these topics. And also here my research grade profile, ORCID ID and Google Scholar ID is given here. You can visit my ID or profile and also gain information for my details. These are the experiences which I have obtained except DUET. And before DUET, I have mentioned that I have working as a lecturer, assistant engineer, assistant director, also assistant engineer into different companies, and also now training as a trainer and mentor at Bangladesh Investment Development Authority BIDA under the Office of the Honorable Prime Minister. So these are my experiences, and let us start our course content. These are the course contents which I will discuss with you. Actually, before going to discuss with the course content, I want to share some information why this course is needed for you. Why this course is needed for you. The name of the course is Professional Practices and Business Communication. So as an engineer, why you take part in this type of course for being a graduate? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা কেন এই কোর্সটা পড়বা, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। যে every course will be designed and was designed and according to the needs, not only the students but also for the society but also for the country. তাহলে আমরা যেটা বলি যে আমরা যে কোর্সগুলো পড়ি সেই কোর্সগুলো কি আমরা কেন ডিজাইন করি, আমাদের ডিজাইন করার কারণটা কি? আমাদের ডিজাইন করার কারণ হচ্ছে যে আমরা হ্যাঁ কি কিছু বলবা? আচ্ছা, কিছু না বললে একটু মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, আমরা যে কোর্সগুলো ডিজাইন করি সেই ডিজাইনগুলো কেন করি? শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের নিডের কারণে না, এখানে আমরা সোসাইটির যে ইনভলভমেন্ট, সোসাইটি আমাদের যে সার্ভিস দিতে হবে সেই সার্ভিসের জন্য আমরা কোর্সগুলোকে ডিজাইন করি। So when you take part in any community or any society as an engineer, you have to do the specific task. যেমন তুমি যদি যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে জব করো, তাহলে সেই প্রাইভেট কোম্পানিতে তোমার যে পজিশন, সেই পজিশনটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে তোমার যেই কাজগুলো করা লাগবে সেই কাজগুলো দেখবা কোনো না কোনো ভাবে আমাদের সোসাইটির সাথে জড়িত। তাহলে সোসাইটিকে তোমাদের সার্ভিস দিতে হবে। সেই সার্ভিসটা কিভাবে দিবা, তার জন্য যে গাইডলাইন, তার জন্য যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, সেই সিস্টেমেটিক অ্যাপ্রোচটাই হচ্ছে আমাদের এখানে প্রফেশনাল প্র্যাকটিস হিসেবে গণ্য করা হবে। যেমন তুমি যদি বলো ইউ আর এ স্টুডেন্ট, সো হোয়াট উইল বি ইউর প্র্যাকটিস? তোমার প্র্যাকটিসটা কি হবে? তোমার প্র্যাকটিসটা হবে ইউ উইল go in the learning session, you will take part in the learning session, and you will be go for service when you completed your degree. তাহলে তুমি এখানে শেখার জন্য আসছো, এবং আমরা বলি যে শেখার জন্য আসো, জ্ঞান সেবার জন্য বেরিয়ে যাও। তাহলে এই যে কাজটা, এই কাজটা টোটালি হচ্ছে তোমার একটা প্রফেশনালিজম অর্থাৎ প্রফেশনাল প্র্যাকটিসের উপর নির্ভর করে। আর আরেকটা কি আছে, বিজনেস কমিউনিকেশন। তাহলে বিজনেস কমিউনিকেশনটা হচ্ছে যে তুমি যাই করো না কেন, এভরিথিং ইজ এ বিজনেস। তাহলে এই বিজনেস গুলো কি? আসলে বিজনেস গুলো হচ্ছে যে শেয়ারিং আইডিয়াস, শেয়ারিং ইউর প্রোডাক্ট,
এগুলো হচ্ছে শেয়ার করা। আমরা বিজনেস বলতে কি বুঝি, যে আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে আমি সেল করতেছি বা আমি আবার কিনতেছি, তাহলে এর মাধ্যমে দুইজনের পারপাস সার্ভ হচ্ছে, একজন টাকা কামাচ্ছে, আরেকজন হচ্ছে সেটা দিয়ে তার প্রয়োজন মিটাচ্ছে। তাহলে এখানে বিজনেস হচ্ছে কি সবসময় মানে বোথ ডাইরেকশনাল, এবং হচ্ছে এই বোথ ডাইরেকশনই তাদের কি হচ্ছে, প্রফিট হচ্ছে, তাদের কোনো একটা প্রয়োজন মিটাচ্ছে। তাহলে যখনই আমরা বলতেছি যে বিজনেস কমিউনিকেশন, তাহলে এই বিজনেস কমিউনিকেশনটাও আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য দরকার। আমরা ডিটেইলস বলবো। তো আমরা ফার্স্ট যেটা কন্টেন্ট হিসেবে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেট। আমি এখানে তোমাদের 4টা ভাগে ভাগ করছি। এই 4টা হচ্ছে আমাদের 4টা সেট, আমি ওভাবেই পড়াবো। তো এইখানে হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে বিজনেস করেসপন্ডেন্স এন্ড বিজনেস কমিউনিকেশন। So here we will discuss about the basics of professional practices and business communication, types of business letter, qualities and format of business letters, functions and objectives of business communication. So I think you have completed your diploma degree, and already you have read your business communication course in diploma. So you know about business communication and the basics. And another set from the report and non-verbal communication. Classification of report, structure and characteristics of report, importance of scientific and business report, application writing process for future studies, features and functions of non-verbal communication, forms of non-verbal communication, manners and etiquettes. I think these are the most important parts of our course. এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে দেখো আমরা এখানে কি শিখবো, যে রিপোর্ট কিভাবে লিখতে হয়। তুমি যখনই একজন ইঞ্জিনিয়ার হিসেবে তোমার মানে লাইফ বা প্রফেশন শুরু করবা, তখন সেখানে তোমাকে রিপোর্ট লিখতে হবে, এবং হচ্ছে তোমাকে কমিউনিকেট করতে হবে উইথ আদার্স। এখন এখানে নন ভার্বাল কমিউনিকেশন বলা হয়েছে। আমরা ভার্বাল কমিউনিকেশন কি সেটাও বলবো, আবার নন ভার্বাল কি সেটাও বলবো। আমি একটু ক্লিয়ার করে দেই। ভার্বালটা হচ্ছে কি, যেটা আমরা সামনাসামনি মৌখিকভাবে বলতেছি, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশনটা কি, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা ভার্বাল কমিউনিকেশনকে প্রেজেন্ট করতে পারি। যেমন কেউ যদি মনে করো একজন আরেকজনকে একটা মানে ঘুষির সিম্বল দেখাচ্ছে মনে করো, তাহলে ঘুষির সিম্বল যদি দেখায়, তাহলে তার কিন্তু কিছু বলা লাগতেছে না, অটোমেটিক্যালি যে আদার পারসন সে বুঝতে পারতেছে যে সে আমাকে মানে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে সে কিভাবে বুঝতেছে, ইউজিং নন ভার্বাল কমিউনিকেশন। সে কিন্তু তাকে কিছু বলে নাই। একটা পাগল রাস্তায় তেড়ে আসছে তোমার দিকে, সে একটা লাঠি নিয়ে তোমাকে দৌড়াচ্ছে, হ্যাঁ, তাহলে তুমি দৌড়াচ্ছ কেন? কারণ এই পাগল তোমাকে বুঝাইতে সক্ষম হয়েছে যে হি ইজ গোয়িং টু অ্যাটাক ইউরসেলফ, পাগল তোমাকে অ্যাটাক করতে যাচ্ছে। তাহলে এই যে অ্যাপ্রোচ গুলো হচ্ছে কি নন ভার্বাল কমিউনিকেশন। এই নন ভার্বাল কমিউনিকেশন গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের পার্সোনাল লাইফ, আমাদের ডেইলি লাইফ, আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের স্টুডেন্ট লাইফ, এভরিহোয়ার। আরেকটা হচ্ছে কি ম্যানার্স এন্ড এটিকেটস। আমরা অনেকেই এই ম্যানার এবং এটিকেট, এই দুটা বিষয় নিয়ে আমরা, এগুলো হচ্ছে শিষ্টাচার। যেমন তুমি কার সাথে ভালো ব্যবহার করবা, কার সাথে খারাপ ব্যবহার করবা, কিভাবে খাইতে হবে তোমার, আমরা এইগুলো নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু ক্লাস নেব। হ্যাঁ, আমাদের যে প্র্যাকটিক্যাল সেশন গুলো আছে সেখানে খুবই ইন্টারেস্টিং কিছু ক্লাস হবে। আমি বলবো সবাইকে এই কোর্সটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে। এই কোর্সটা আসলে মানে খুবই ব্যাড লাক যে এটা কোর্সটা আমাদের অনলাইনে করতে হচ্ছে। এই কোর্সটা যদি আমরা অফলাইনে করতে পারতাম, দ্যাট উইল বি এ গ্রেট থিং। কারণ হচ্ছে কি আমরা এই কোর্সটা মানে খুব একটা মানে আনন্দদায়ক একটা পরিবেশে আমরা নিতে চেষ্টা করি আর কি। এবং এখানে তুমি অনেক কিছু শিখতে পারবা, যেটা হচ্ছে তোমার একদম স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে ফিউচার লাইফ সব জায়গায় তোমার কাজে লাগবে। তাহলে এটা যদি আমরা মানে ঠিক মতো মানে ক্যাচ না করতে পারি, এই ক্লাসটা যদি সবাই মিস করি, তাহলে আশা করি অনেক কিছু মিস করবো আর কি।
শুধু রেজাল্ট না, আমি রেজাল্ট নিয়ে মেনশন করতেছি না, রেজাল্ট এটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, ফ্যাক্ট হচ্ছে কি তুমি এখান থেকে কি শিখতে পারছো। তুমি অনেক কিছু শিখছো কিন্তু তোমার রেজাল্ট খারাপ, বাট ইউ উইল গেইনার। কিন্তু তুমি রেজাল্ট ভালো, তোমার এ প্লাস পাইছো হয়তো বা, কিন্তু তুমি শিখতে পারো নাই, তাহলে এইটাও প্রবলেম। যদিও এখানে তুমি যদি ঠিক মতো প্র্যাকটিস না করো তাহলে তোমার রেজাল্ট ভালো করা টাফ, যেহেতু এখানে আমাদের কনসিকুয়েন্সটা হবে খুবই খুব ইম্পর্টেন্ট। আমরা একটা আরেকটার সাথে লিঙ্ক থাকবে এবং হচ্ছে তোমরা বুঝতে পারবো আর কি, যে আমাদের প্র্যাকটিক্যাল সেশন গুলাতে আসলে বুঝতে পারবো আর কি, অনেক অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে এখানে। আচ্ছা, আমরা 3 নাম্বার সেটটা কি, হিউম্যান ইঞ্জিনিয়ারিং এন্ড প্রফেশনাল ইথিক্স। Here we'll discuss about the functions and type of human engineering that will be called as ergonomics, application of Six Sigma process for quality improvement. এটা হচ্ছে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ ফর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে বিভিন্ন টেক্সটাইল বা তোমার ইন্ডাস্ট্রিয়াল সেকশন গুলোতে এটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে কোড অফ ইথিক্স ফর IEEE, IEV and other professional societies. সো আমরা যখন এখান থেকে পাশ করে বের হবো, তখন এখান থেকে পাশ করে বের হওয়ার পর আমরা আইভি তে অংশগ্রহণ করি, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। তো এই ইনস্টিটিউট বা IEEE, এটাতে তুমি স্টুডেন্ট মেম্বার হিসেবে জয়েন করতে পারো। তো এইগুলোতে যদি জয়েন করো, এগুলো হচ্ছে কি প্রফেশনাল বডি বা প্রফেশনাল সোসাইটি। তো এই প্রফেশনাল সোসাইটি গুলোতে আসলে জয়েন করলে কি লাভ হয়? এটা লাভ হচ্ছে যে তোমার প্রফেশনালিজম, তোমার কেরিয়ার, তোমার পার্সোনাল ইন্টারেস্ট, এই বিষয়গুলো তোমার এখানে মিট করে। হ্যাঁ, কেন? কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট, রিসার্চার, টিচার্স, একাডেমিশিয়ান, তারপর হচ্ছে তোমার কি বলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সবাই এখানে থাকে। এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মে যদি তুমি একজন মেম্বার হিসেবে থাকো, তাহলে ইউ উইল বি কি বলবে, ইউ উইল রিসিভ many information, a lot of information. আচ্ছা, আরেকটা হচ্ছে কি ফোর্থ সেট, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আমাদের হচ্ছে কি, প্রথমটা হচ্ছে সিস্টেম এন্ড ইটস ক্লাসিফিকেশন। আমরা সবাই জানি সিস্টেম। তোমরা থার্মোফ্লুইড মেকানিক্স এটা পড়ছো নাকি এই সেমিস্টার থেকে? সেটা পড়া হয়েছে স্যার। পড়া হয়েছে না? আচ্ছা, তাহলে কেউ কি বলতে পারবা সিস্টেমটা কি? মানে তো সিস্টেমটা পড়ানো হয়। আমরা যে বলি সিস্টেম, সিস্টেমটা কি আসলে? স্যার বস্তু জগতের যে অংশটুকু নিয়ে আমরা চিন্তা বা বিবেচনা করি এটাই সিস্টেম। সিস্টেম। আর যেটা চিন্তা করি না, এটা স্যার পরিবেশ, সারাউন্ডিং স্যার। আচ্ছা, তার মানে সিস্টেম হচ্ছে এর একটা বাউন্ডারি থাকবে। সিস্টেম মানেই একটা বাউন্ডারি। তুমি যদি বলি যে আমাদের ডুয়েটের সিস্টেম, তাহলে বুঝতে হবে যে আমাদের ডুয়েটের মধ্যেই যা কিছু করতেছে, যা কিছু আছে, সবগুলো নিয়ে হচ্ছে এই সিস্টেম। আমি যদি বলতেছি আমার অনলাইন ক্লাস, তাহলে এই অনলাইন ক্লাসের মধ্যে যা হচ্ছে তা নিয়ে হচ্ছে এই অনলাইন ক্লাসের সিস্টেম। তাহলে সিস্টেম শুড হ্যাভ এ বাউন্ডারি। প্রথম কথা হচ্ছে এটা, সিস্টেম শুড হ্যাভ এ বাউন্ডারি। সিস্টেমের একটা বাউন্ডারি থাকবে। হ্যাঁ, এই বাউন্ডারির মধ্যে যা কিছু হবে সবগুলোই হচ্ছে সিস্টেম। তাহলে এই সিস্টেমকে কিভাবে ডেভেলপ করা যায়, তার জন্য একটা লাইফ সাইকেল আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপর হচ্ছে বেসিক্স অফ MIS, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা হচ্ছে বর্তমান ডিজিটালাইজ যে ভার্সন, মানুষের যে বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ যে ডাটা আদান প্রদান করতেছে, শেয়ার করতেছে, তার যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট গুলো কি টাইপের হইতে পারে, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন, তার রোলটা কি। এরপর হচ্ছে আমরা দেখবো এখানে ফিজিবিলিটি স্টাডি। একটা সিস্টেম আমি স্টার্ট করব, ডেভেলপ করব, তার জন্য কিভাবে ফিজিবিলিটি স্টাডি করতে হয়। এবং হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম আছে, আমরা যেটা বলছি যে ক্লাসিফিকেশন। তো এইখানে আমাদের ফিডব্যাক মেকানিজম কিভাবে কাজ করে। ফিডব্যাক, ফিডব্যাক কি জানো? স্যার সাউন্ড ক্লিয়ার আসতেছে।
স্যার হ্যাঁ, প্রতিক্রিয়া স্যার। প্রতিক্রিয়া। আচ্ছা, তাহলে এই ফিডব্যাকটা হচ্ছে যে আমি আউটপুট থেকে কিছু পোর্শনকে যখন ইনপুটে নিয়ে আসবো তখন সেখানে আমি বলি এটাকে ফিডব্যাক। তাহলে কেন আউটপুট থেকে ইনপুটে নিয়ে আসা হয়? In our real life, when we think about some mechanism where output is going to be part as an input, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমরা যখন আউটপুট থেকে কোনো একটা কমেন্টস, কোনো একটা সাজেশন নিব, সেই সাজেশনটাকে আমি ইমপ্রুভ করতে চাই অথবা মডিফাই করতে চাই, দেন ইট শুড গো টু ইনপুট ফর মডিফিকেশন। তাহলে আমার এই আউটপুটটাকে ইনপুটে নেওয়া হচ্ছে কেন? ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, তাহলে ফিডব্যাক মেকানিজমটাই হচ্ছে আমাদের এখানে কাজ করবে এরকম যে যখনই একটা সিস্টেমে ফিডব্যাক মেকানিজম থাকবে, definitely that will be a closed loop system, and this closed loop system will be used for improvement or further improvement of the input output variables. তাহলে আউটপুট ভেরিয়েবল যেটি আছে তার যে ফার্দার ইমপ্রুভমেন্ট যদি দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে সাপোজ আমি একটা এক্সাম্পল দেই। ধরো আমার ক্লাসে ওই যে একজন কমপ্লেইন করলো যে স্যার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, ঠিক আছে? তাহলে সাউন্ডটা যদি ক্লিয়ার না আসে, তাহলে সেই ক্ষেত্রে সে কি দিল? আমাকে একটা মতামত দিল। তাহলে এই মতামতটা আমি শুনলাম, শোনার সাথে সাথে আমি চেক করলাম যে ইজ মাই হেডফোন or ইয়ারফোন ইজ ওকে or ওয়ার্কিং রাইট। তাহলে এই চেক করলাম, চেক করার পরে যদি আমি মনে করি যে না ঠিক আমারটা ঠিক আছে, তাহলে আমি একটা সিগন্যাল দিয়ে দিলাম তাকে যে না আমার আমার পোর্শন থেকে আমি ঠিক আছি। অথবা যদি আমার পোর্শনে দেখা গেল যে আমার ইয়ারফোনটা আনপ্লাগড হয়ে গেছে, তাহলে আমি আবার প্লাগ করে দিলাম। তাহলে এই যে কারেকশন, এই যে রেকটিফিকেশন, এই রেকটিফিকেশনটা আসছে কেন? ডিউ টু ফিডব্যাক। তাহলে এই যে হচ্ছে আমাদের ইম্পর্টেন্স ফিডব্যাকের। তাহলে এখানে আমরা 4টা সেট এইভাবে আমরা পড়াবো প্রত্যেকটা, যে বিজনেস করেসপন্ডেন্স এন্ড বিজনেস কমিউনিকেশন 1 নাম্বার সেট, 2 নাম্বার হচ্ছে রিপোর্ট এন্ড নন ভার্বাল কমিউনিকেশন, 3 নাম্বার হচ্ছে হিউম্যান ইঞ্জিনিয়ারিং এন্ড প্রফেশনাল ইথিক্স, 4 নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো এই 4টা সবাই ক্লিয়ার? আচ্ছা, আমাদের রেফারেন্স বুকস এন্ড ম্যাটেরিয়ালস, এখানে আমি একটা বই বলবো, কিন্তু আমি বলবো যে এটা খুব বেশি এসেনশিয়াল না। তোমরা চাইলে অনলাইন থেকে আমি যে ম্যাটেরিয়ালস দিব, আমি যে ভিডিওগুলো দিব, তোমরা যদি সেগুলো স্টাডি করো, আই থিঙ্ক মানে তুমি সবকিছুই পেয়ে যাবে আর কি। আমি টাইম টু টাইম আমি প্রত্যেকটা ক্লাস শেষ করব, সাথে সাথে তোমাদেরকে স্লাইডগুলো দিয়ে দিব। আমি আশা করব তোমরা স্লাইডগুলো ভালোভাবে পড়বে, তাহলেই তোমাদের মানে সবগুলো সলভ হয়ে যাবে। এরপরে যদি কোনো ফার্দার ডকুমেন্ট দরকার হয়, তাহলে তুমি আমার সাথে মানে কন্ট্যাক্ট করলে আমি হচ্ছে আরো ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি মনে করি যে আমি তোমাদেরকে যা প্রোভাইড করবো দ্যাট উইল বি মানে কি বলবো, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, কারণ হচ্ছে আর দরকার হবে না। তাহলে এখানে বইটা নিয়ে টেনশন করার দরকার নাই। এরপর বই ডাউনলোড দেওয়া যায়, ডাউনলোড দিলে হয় কি এখান থেকে হয়তো 1টা বা 2টা সেট পেতে পারো আর কি, কারণ ফুল সেট কভার হয় না এখান থেকে। এই জন্যই বলতেছি যে বইটা খুব এসেনশিয়াল না, কারণ এই কোর্সটা হচ্ছে এরকম ডিজাইন করা যে তোমার এই ডিফারেন্ট টাইপস এর ইনফরমেশন দরকার হবে, বিভিন্ন সেগমেন্ট থেকে ইনফরমেশন দরকার হবে, এবং এটাকে টাইম টু টাইম আপডেটেড করতে হয়। এটা আসলে ওরকম মানে গদবাদা যে সিলেবাস, যে আমি মেশিন পড়তেছি, এই মেশিনের পর এই মেশিন আসবে, এই মেশিনের পর এই মেশিন আসবে, এরকম না এখানে। এখানে হচ্ছে টোটালটাই হচ্ছে অ্যাপ্রোচ বেসড লার্নিং। এখানে হচ্ছে আমি তোমাকে বলবো এবং সাথে সাথে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখাবো, এবং ওই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে তোমাদেরকে শিখতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নেই স্যার। আচ্ছা, আমি তো অনেক কিছুই বললাম, যেহেতু ফার্স্ট ক্লাস,
এখন আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, তো তোমরা কিছু বলো, যদি তোমাদের কোনো কিছু বলার থাকে, জানার থাকে তাহলে বলো, তারপর হচ্ছে আমি একটু আলোচনা করব। তাহলে আমরা এটা এটা একটা কিভাবে নিবেন স্যার? বলতে পারো একটা ব্রেক টাইম, যদি কারো কোনো ইন্টারেস্ট, কোনো কথাবার্তা স্যার যদি থাকে। অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হবে স্যার? অ্যাটেন্ডেন্স হচ্ছে অটোমেটিক্যালি আমি এখান থেকে নিয়ে নিব। তোমরা কতক্ষণ এখানে লগ ইন করে থাকতেছো, কি অবস্থা, আমি মানে সবকিছু অনলাইন থেকে নিব। আর আমি একটু তোমাদেরকে কিছু গাইডলাইন দেই, যেহেতু তোমরা অফলাইনে, বেশি গাইডলাইন দেওয়ার সুযোগও নাই। এখানে হচ্ছে আমার ক্লাস টাইম এবং হচ্ছে তোমার ক্লাসের যে লেকচার, এগুলোতে যদি তোমরা কন্টিনিউয়াসলি না থাকো তাহলে অনেক ধরনের লস হইতে পারে। যেমন ধরো আমি হঠাৎ করে হয়তো বা একজনকে বলবো এই তুমি বলো তো, তখন দেখা গেলো তোমাকে পাওয়া যাচ্ছে না। তুমি তারপর বললা যে স্যার আমি তো এখানে নেটওয়ার্ক প্রবলেম এই সেই। হ্যাঁ, কিন্তু আমি জানি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর বিং হিয়ার ইন গাজীপুর। সো এরপর দুই একজন বাইরেও থাকতে পারো, কিন্তু এটা তোমার রেসপন্সিবিলিটি যে তুমি মানে অনলাইনে অ্যাটেন্ড থাকার মতো তুমি পরিবেশে ওখানে আসো, এটা তুমি কিন্তু এনশিওর করবা। হ্যাঁ, তো এইখানে আমি কোনো কিছু ছাড় দিব না। আরেকটা বিষয় হচ্ছে আমি হঠাৎ করে 1-2 দিন নিব, 2 দিন অ্যাটেন্ডেন্স দিব। সেই 2 দিন অ্যাটেন্ডেন্সে তোমাদেরকে যদি কাউকে অ্যাবসেন্ট পাই তাহলে তাকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব আর কি। সে যদি অনলাইনে লগ ইন করা থাকেও তাও অ্যাবসেন্ট দিয়ে দিব। আমি জানি যে তোমরা ম্যাক্সিমামই অনলাইনে লগ ইন করা থাকে, কিন্তু তোমাদেরকে যদি আমি নক করি তাহলে পাবো না, এটা আমি জানি, খুব ভালো করে জানি। যেহেতু অলরেডি আমরা ক্লাস নিয়ে ফেলছি 2টা সেশন, এখন হচ্ছে আসলে মানে এইটা হচ্ছে নিজেকে নিজে ফাঁকি দেয়া। এটা আমি আমাকে ফাঁকি দিচ্ছি না, তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ। তো এই জন্য বলতেছি যে বি কেয়ারফুল অ্যাবাউট মাই ক্লাস এন্ড মাই ক্লাস টাইমিং। আর যেটা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে সেটাতে আমরা আবার আলাদাভাবে অ্যানাউন্স করব। তো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আরো বেশি স্ট্রিক্ট হবে। তো এখানে থিওরিটিক্যাল ক্লাস এটা হয়তো ওরকম স্ট্রিক্ট হবে না, কিন্তু আছে আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে যে তুমি এখানে যদি ক্লাসটা করো তাহলে কিছু শিখতে পারবা, এবং যে শিক্ষাটা হয়তো বা তোমার এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে একদম রিলিভেন্ট হবে না, যে স্যার তো মেশিন সম্পর্কে খুব ভালো পড়াই দিয়েছেন, এরকম হবে না। কিন্তু তোমার প্রফেশনালিজমকে গ্রো করার জন্য যা দরকার হবে এখানে সব ম্যাটেরিয়ালস আছে। ইভেন তুমি যদি এখান থেকে হায়ার স্টাডির জন্য যেতে চাও, সেখানে গিয়ে কি করবা, তারপরে কি করবা, মানে এভরিথিং ইজ হিয়ার। এই কারণে বলতেছি যে এইখানে তোমার সব ম্যাটেরিয়ালস আছে। আশা করি তোমরা মানে পেশেন্টলি যদি তোমরা এখানে ক্লাসটা করো তাহলে শিখতে পারবে আর কি। তো তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাম কি আসলে স্যার? আমাদের তো ক্লাস নেবেন, আপনি পরে শাহিন সেকশনে বা আহমেদ। প্রথমে নিতে পারেন। জি স্যার, শাহিন হ্যাঁ আহমেদ। হ্যাঁ, বলো। হয়তো বা কোনোদিন আগে নিতে পারেন, কোনোদিন পরে নিতে পারেন, এটা তো আলমগীর স্যার বললো কিছুক্ষণ আগে। তো আমাদের তো আসলে জোহরের নামাজ অনেক এখানে হয় 1:15, তো এদিক থেকে একটু আমাদের আগে ছেড়ে দিলে, যেমন গোসল একটা বিষয় আছে, আর যেহেতু আমরা সকাল থেকে ক্লাস করব, তো ওদিক থেকে একটু। আচ্ছা আচ্ছা, না ছেড়ে দিব, আগে ছেড়ে দিব। আমি তো বলছি যে আজকে ওরকম মানে প্রেশার নেওয়ার কিছু নাই, যতটুকু সম্ভব ছেড়ে দিব। আর আমাদের তো টাইম আছে 1টা পর্যন্ত, না কিন্তু আমরা 1টা পর্যন্ত নিব না আর কি, 1টার আগে ছেড়ে দিব, টেনশন নেওয়ার কিছু নেই। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ? স্যার আপনাকে দেখতে চাই স্যার। আমাকে দেখতে চাও? এই কারণেই কিন্তু আমি আমার ওই ফার্স্ট স্লাইডটাতেই একটা পিকচার দিয়ে দিছি যে আসলে প্রবলেম হয় কি যে আমাদের স্টুডেন্টরা আসে অনলাইনে ক্লাস নেওয়ার কারণে চিনে না। জি স্যার। এই যে আমার ছবিটা দেখতে পাচ্ছ? স্যার আপনি ভিডিও অন করেন স্যার, ভিডিও দেখবো স্যার। না, ভিডিও অন করলে ভিডিওতে ক্লিয়ার আসবে না, কারণ হচ্ছে আমি ওই যে ওয়েবক্যাম যেটা ইউজ করতেছি ল্যাপটপে সেটা খুবই খুবই মানে পোর রেজলিউশন। জি স্যার, আপনার দেখছি ওই দিন স্যার, ওই যে আরিফ স্যারদের সাথে। আচ্ছা, কি ফেসবুকে? জি স্যার, আচ্ছা ঘুরতে আচ্ছা, গেছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো দেখতে পাইছি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্যার আপনার
অনেক রিসার্চ পেপার স্যার আছে একটা এই সম্পর্কে একটু বলেন। সম্পর্কে কি বলবো বলো? আমার তো আছে, এখন কি বলবো, মানে তোমার অ্যান্সার ইয়েটা কি, কোশ্চেনটা কি? মানে কোশ্চেনটা হইলো যে আপনি এতদূর পর্যন্ত মানে কিভাবে এত আগাইলেন? তুমি কে বলতেছো? নাজমুল হুসাইন? হ্যাঁ স্যার, ফাহিম ফয়সাল। ফাহিম ফয়সাল, আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে মেইন ঘটনা হচ্ছে কি, তুমি হয়তো আমার যে টোটাল প্রফেশনাল লাইফ, আমি 2012 সালে এখান থেকে পাশ করি, ডুয়েট থেকে। তো 2012 সালে এখান থেকে পাশ করার পর আমি অনেকগুলো জব করছি আর কি। অনেকগুলো, মানে সিগনিফিকেন্ট নাম্বার বলতে পারবো। এবং অনেকগুলো জব করতে পারি নাই, সেগুলো হয়েছিল। এবং দিস ইজ মাই 17th জব, এটা আমি সবসময় বলি আর কি। এটা হচ্ছে আমার 17তম চাকরি আর কি ডুয়েটে। তো আমার খুব ছোট্ট প্রফেশনাল লাইফ, কিন্তু এই ছোট্ট প্রফেশনাল লাইফেই মানে আমি যে জিনিসটা মানে ফিল করছি আর কি, তোমার ইন্ডাস্ট্রি লেভেল প্লাস হচ্ছে তোমার এখানে এডুকেশনাল, দুইটা ইনস্টিটিউশনে আসার পর দেখলাম যে আসলে এখানকার রিকোয়ারমেন্টটা কি। আমরা এখানে আমাদের যে ওয়ার্ক ডিসক্রিপশন, সেখানে বলা আছে যে আমাদের কাজ হচ্ছে রিসার্চ এন্ড টিচিং। রিসার্চটা হচ্ছে আগে আর টিচিংটা হচ্ছে পরে। কেন জানো? কারণ হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে আসলে কেউ কাউকে শিখাইতে পারে না। এটা হচ্ছে কি একটা বাইডিরেকশনাল ওয়ে, তোমার কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে তুমি শিখবা। এটা হচ্ছে বাইডিরেকশনাল। এখানে কোনো ইউনিডিরেকশনাল হবে না। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে ইউ আর ম্যাচিউরড এনাফ এন্ড ইউ আর গোয়িং টু বি এ গ্রাজুয়েট। হ্যাঁ, তুমি কিন্তু গ্রাজুয়েট হচ্ছ। হ্যাঁ, এখানে তোমাকে আমি হয়তো একটা টপিকস শিখাই দিতে পারি, কিন্তু এমন না যে তোমাকে এই টপিকসই শিখতে হবে। তোমাকে তোমার যে টপিকস শেখার যে মানে দরজাটা, সেই দরজাটা আমি খুলে দিব। হ্যাঁ, তাহলে এই দরজাটা যখন খুলে দিব, তখন তোমার সামনে কি হবে? ইনোভেশন, তোমার সামনে রিসার্চ, তোমার সামনে বিভিন্ন অপরচুনিটিস গুলো বেশি আসবে। তো এইটা তোমাকে আগে ক্যাপচার করতে হবে। তা আমরা যেটা এখানে, আমি পার্সোনালি যেটা ফিল করি, যে আমাকে টিচিং করতেই হবে, এবং হচ্ছে টিচিং এর পাশাপাশি কি করতে হবে, রিসার্চের দিকে আগাইতে হবে। তো রিসার্চের দিকে আগাইতে গেলে যেটা হয়, মানে অনেক ধরনের প্রশ্ন থাকে, কিভাবে শুরু করব, কি করব, কি করা উচিত, কোন দিকে গেলে ভালো হবে। এইটা আসলে পার্সোনাল। হ্যাঁ, এটা হচ্ছে পার্সোনাল। তো শিখতে হবে সবার, শিখার বিষয়টা সবার সেম। তো তুমি যদি আমার প্রেক্ষাপটে চিন্তা করো, আমি প্রথমে ছিলাম ইন্ডাস্ট্রি লেভেলে, তারপরে এখানে আসলাম। এখানে এসে আমি প্রায় 2017 থেকে আমি মোটামুটি রিসার্চ লাইফে ঢুকে গেছি আর কি। এখন মানে প্রতিনিয়ত মানে চেষ্টা করতেছি যে বিভিন্ন কাজ করতে, এবং হচ্ছে আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি অ্যাক্টিভলি ইনভলভ রাখার চেষ্টা করি। আসলে আমাদের ডুয়েটের স্টুডেন্টরা আসলে রিসার্চ ফিল্ডের দিকে যেতে চায় না, কারণ ম্যাক্সিমামই তোমার ওই টার্গেট থাকে যে পাস করবে, চাকরি করবে, ফ্যামিলিকে সার্ভ করবে। কিন্তু আসলে ওই রিসার্চ ফিল্ডের দিকে আসে খুবই খুবই কম। এই জন্য আমি যতই এপ্রিসিয়েট করি না কেন, যতই বলি না কেন, কিন্তু মানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু আমার কাছে আউট অফ, মানে আমি রিচ করতে পারি না সবাইকে। এই জন্য যাদেরকে রিচ করতে পারি তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, ওইভাবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। তো আমি আসলে পার্সোনালি মোটিভেটেড হয়েছি। এখন ইচ্ছা আছে একজন রিসার্চার হওয়ার, এখনো হইতে পারি নাই, তো হওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি। তো এই আর কি। আর স্যার এই কারো, ক্লাসের মাঝে বলতেছি কি যে রিসার্চ পেপার কিভাবে লেখা যায় প্লাস হ্যাঁ হ্যাঁ আছে, আমরা, পাবলিশ কিভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ আমরা দেখাবো সেখানে। আরেকটা প্রশ্ন ছিল স্যার। এই জন্যই বলতেছি যে এই ক্লাসটা হচ্ছে মাল্টি ডাইরেকশনাল ক্লাস। এখানে তোমার মানে অনেকগুলো অ্যাসপেক্ট শিখতে পারবা। স্যার জি, আপনার ডিটেলসে একটা আছে যে পিজিডিআইসিটি, কোন হ্যাঁ, কোর্স? এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা হচ্ছে বিএসসি করার পরে একটা কোর্স করা যায়, সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বলে। আমাদের ডুয়েটেও এখন নতুন খুলছে আর কি, আইসিটি ডিপার্টমেন্টে। স্যার আপনি কি ডিগ্রিটা 2 থেকে কমপ্লিট করছেন? কোনটা?
পিজিডি না না, আইসিটি। এটা ডুয়েট থেকে না, এটা হচ্ছে এনএপিডি থেকে, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। স্যার এটার ইউজ কোন জায়গায়? পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার হ্যাঁ। এটা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি। এটা হচ্ছে যখন তুমি গ্রাজুয়েট হবা, বিশেষ করে ইঞ্জিনিয়াররা, তারা যদি চায় যে না আমি ফার্দার কোন একটা ডিগ্রি নিব যেটা হচ্ছে আমার যে ফিল্ড সেই ফিল্ডের উপর প্রফেশনালিজম ক্রিয়েট করবে, ডেভেলপ করবে, তখন এই ডিগ্রিগুলো নেয় আর কি। যেমন সাপোজ আমি তোমারে বলি, আমি যখন ওই হোম মিনিস্ট্রিতে জব করতাম তখন হচ্ছে ওখানকার এটা একটা রিকোয়ারমেন্ট ছিল আর কি, যে আমাকে ওই আইসিটির উপর মানে প্রফেশনালিজম বিল্ড আপ করা লাগে, তখন আমি এই কোর্সটা করছি আর কি। স্যার এটা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে কি এটা করা যাবে? হ্যাঁ, ডিউরেশন কত? 1 ইয়ার। Yes, sir. স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের ক্ষেত্রে হচ্ছে মানে বের হওয়ার পরে চাকরির ক্ষেত্রে অনেকগুলো টাফ, মানে চাকরি হওয়াটা অনেক সময় লাগে, কিন্তু আপনার ক্ষেত্রে তো স্যার ভিন্ন হয়েছিল। প্রায় 17টার মতো জব করছেন আপনি বলছেন। তো স্যার আপনি আসলে যখন গ্রাজুয়েট মানে আন্ডার গ্রাজুয়েট ছিলেন তখন আসলে কোন বিষয়গুলোর উপরে মানে খুব বেশি নজর দিয়েছিলেন? আমি যদি সত্যি কথা বলি যে আমরা আসলে তোমাদের মতো এরকম মানে এখন যারা স্টুডেন্ট যারা আছে তারা দেখা যাচ্ছে এখনই তোমার এমপি3 পড়ে ফেলতেছে, এখনই এই করে ফেলতেছে, সে করে ফেলতেছে। আমরা আসলে এরকম সুযোগ পাইনি, এরকম ছিল না আমাদের মধ্যে এরকম এই বিষয়গুলো। এখন যে তোমার জেনারেল নলেজ সবাই পড়ে ফেলতেছে এরকম ছিল না। আমরা হচ্ছে পাশ করছি, পাশ করার পর হচ্ছে পরীক্ষা দেওয়া শুরু করছি, 2-1টা পরীক্ষা দিলে তখন দেখছি যে না আমাদের এই বিষয়গুলো পড়া লাগে, তখন আমরা এইভাবে পড়ছি। তো আমি আসলে এইসব নিয়ে অনেক সেমিনার করছি ডুয়েটে। এবং যখন 2016-তে জয়েন করি প্রথম ডুয়েটে, তখন জয়েন করার পর সেমিনার করছি অনেকগুলা এই চাকরি বিষয়ের। তো এই সেমিনার গুলো করার কারণে যেটা হয়েছে, অনেকেই মানে ইমপ্রেসড হয়েছে যে এই টপিকস গুলো পড়া লাগবে, এই পড়া লাগবে। আমি একদম মানে ডিটেইল একটা লেকচার দিয়েছি, যে লেকচারে তোমার হচ্ছে কি শুরু করা লাগবে, কিভাবে শুরু করা লাগবে, কোথায় যাওয়া লাগবে, কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, মানে এভরিথিং ছিল ওখানে। দেখো এগুলো দিয়ে অনেকেই অনেকভাবে কাজ করছে। আর এখন তো হচ্ছে তোমরা নিজেরাই সেলফ ইন্টারেস্টেড বা সেলফ মোটিভেটেড, এখন আর মানে ওরকম কিছু দরকার হচ্ছে না, সবাই যে যার দান্দায় আছে আর কি। স্যার আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন স্যার। কোন এক্সপিরিয়েন্স? জি স্যার, চাকরির ক্ষেত্রে আপনি কি কি মানে বিষয়গুলো দেখা উচিত আমাদের এখন থেকে? আচ্ছা, এইটা হচ্ছে তোমার আমার যে স্লাইডটা আছে, স্লাইডটাতে দেওয়া আছে ডিটেইল, স্লাইডটা দেখে নিও। আমি যে 2012-তে হচ্ছে পাশ করছি, তারপর হচ্ছে এখান থেকে অনেক যে জবগুলা করছি, এরপর গভর্নমেন্ট জব করছি, গভর্নমেন্ট জব করার পর আবার মাঝে আবার অনেকগুলা জব হয়েছে, সেগুলাতে হয়তো 1-2 দিন জব করছি, এরকমও আছে। তা আসলে মানে এখানে মানে ইন্টারেস্ট, আমি আসলে ওই বিভিন্ন ফিল্ডে মুভ করার চেষ্টা করছি এবং দেখছি আর কি কি অবস্থা কি হয়। তো ফাইনালি এখানে আসছি আর কি। স্যার হ্যাঁ, নিতে কবে যাবেন? বুঝি নাই। হ্যালো, স্যার বলা হলো যে পিএইচডির জন্য আপনি কবে যাবেন স্যার? ও আচ্ছা, না, আসলে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে গত বছর জুলাই মাসে, কিন্তু এই করোনার কারণে হচ্ছে আমি যাব বেসিক্যালি অস্ট্রেলিয়াতে। তো ওখানে একটা ইউনিভার্সিটিতে প্রথমে স্কলারশিপ হয়, তো ওই স্কলারশিপে আমার যাওয়ার কথা ছিল গত জুলাই মাসে। তো ওটাতে যেতে পারলাম না। তারপর হচ্ছে ওই স্কলারশিপটা থাকে এবং হচ্ছে ইন দ্য মিন টাইম এই গত অক্টোবরে আবার আরেকটা স্কলারশিপ পাই অস্ট্রেলিয়াতেই, আরেকটা ইউনিভার্সিটিতে, যেটা র্যাঙ্কিং আবার অনেক ভালো। তো পরে ওই আগের স্কলারশিপটা ক্যান্সেল করে দেই, আর হচ্ছে পরের যে স্কলারশিপ সেটা অ্যাকসেপ্ট করি। এখন এইখানেও ওই ভিসা টিসা সব পেয়ে গেছি, সবই আমার হাতে, কিন্তু যাইতে পারতেছি না, যেহেতু হচ্ছে তোমার বর্ডার ক্লোজড। তোমরা হয়তো বা নেটে সার্চ দিয়ে দেখবা আর কি, যে অস্ট্রেলিয়ার বর্ডার এখনো ক্লোজড। কিন্তু তোমার অন্যান্য দেশে সবাই যাচ্ছে, কিন্তু আসলে আমি যাইতে পারতেছি না, এটা ব্যাড লাগে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো।
স্যার আপনার যেহেতু স্যার অনেকগুলো জবের একটা এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, তো স্যার আমাদের ক্ষেত্রে এখন কি করণীয় স্যার? তা কোন কোন বিষয়ের দিকে ফোকাস দরকার স্যার? একটু তোমরা তো আপনার এখন পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি একটু বলতেন স্যার। তোমরা তো এখন থার্ড ইয়ারে পড়ো, মানে এই মোমেন্টে আসলে খুব বেশি প্রিপারেশন নেওয়ার সুযোগ নেই। তো এখন আমি যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে যে তোমরা বেসিক কিছু বিষয়, যেমন হচ্ছে তোমার বেসিক সায়েন্স, বেসিক ম্যাথমেটিক্স, ইংলিশ, এগুলো তোমরা একটু স্টাডি করো। যেমন ধরো একটা যদি মানে বেসিক ম্যাথের কথা বলি, তাহলে একটা MP3 তুমি দেখতে পারো, অথবা কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে তুমি কনসেন্ট্রেট করতে পারো। তাহলে এই MP3 গুলো যদি তুমি কভার করতে পারো, তাহলে আমি মনে করি তুমি মানে ম্যাথের ক্ষেত্রে সব দিক থেকে তুমি একটা সুবিধাজনক একটা অবস্থানে থাকবা। এরপর হচ্ছে তোমার বেসিক সায়েন্স, সায়েন্সের যে আপডেটেড নলেজ এবং হচ্ছে আগের যে নলেজ এবং হচ্ছে কিভাবে কোথায় কি হচ্ছে এসব খোঁজ খবর রাখা, এই কাজগুলো করতে পারো। আর একদম ডেফিনেটলি যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তোমার ইংলিশ। আমাদের মেইন প্রবলেম কি? আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের স্টুডেন্টরা মানে ইংলিশে কমিউনিকেট করতে পারে না। হ্যাঁ, তো আমরা যে কোর্সটা নিব সেই কোর্সটা কিন্তু আমাদের এটাও একটা পারপাস সার্ভ করবে যে হাউ ইউ কমিউনিকেট উইথ আদার্স ইউজিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা আসলে করি কি, আমরা বাংলাতেই আসলে অনেকে কথা বলতে পারি না। আবার অনেকের প্রবলেম আছে কি, স্টেজে উঠলে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, হাত পা ঘামে। হ্যাঁ, মানে এই যে প্রবলেম গুলো কেন অ্যারাইজ করে? ডিউ টু দা মানে শর্টনেস অফ ইউর প্রিপারেশন। তোমার প্রিপারেশনের যখন শর্ট কামিংস থাকে তখনই এই প্রবলেম গুলো হয়। তাহলে তুমি যখন কনফিডেন্ট হবা, হ্যাঁ, তুমি যখন বলবা যে না, আই এম স্ট্রাকচার্ড, আই এম গেটিং ভেরি কনফিডেন্ট from my previous studies or previous practices, then you will be getting easier when you present something. এখন তুমি যদি হঠাৎ করে কোনো কিছু হিসাব প্রেজেন্ট করা শুরু করো বা তোমার কনফিডেন্স ওরকম না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই মানে প্রপারলি তুমি করতে পারো, প্রেজেন্ট করতে পারবে না। এই জন্য টু ডেলিভার ইউর বেস্ট ইউ হ্যাভ টু prepare yourself, then you have to practice more and more, and then you will be getting confident. তাহলে তোমার এখানে আমাদের প্রবলেমটাই আছে, আমরা সবাই জানি যে আমাদের এখানে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে তোমার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার নিয়ে। তো এইটা হচ্ছে আমাদের এই ভেরিয়ারটাকে আমাদের ওভারকাম করতে হবে। তো আমি আশা করব যে সবাই আমার সাথে মানে একটু আমাকে হেল্প করতে হবে। আমরা যদি সবাই হেল্প করি তাহলে আমরা আসলে মানে এই ক্লাসটা ভালোভাবে কন্ডাক্ট করতে পারবো। আর আমি বারবার বলছি, এটা যদি অফলাইনে হতো তাহলে খুবই ভালো হতো আর কি। আর যদি অনলাইনে হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে মানে কতটুকু করা যাবে, ইন্টারাকশন করা যাবে মানে শিওর না, কিন্তু তোমরা চেষ্টা করবা যাতে মানে প্রেজেন্ট থাকার জন্য, ইভেন আজকে থেকেই। আর কারো কোনো প্রশ্ন? স্যার বেসিক সায়েন্সটা কিভাবে আমরা আপডেট করতে পারি বা জানতে পারি, এরকম কোনো কি ওয়েবসাইট আছে? ওয়েবসাইট বলতে তুমি গুগল সার্চ করলে তো আসলে এইসব অনেক ওয়েবসাইট পাওয়া যায়। তোমাদেরকে একটা বলে দেই, হচ্ছে indiabix.com একটা ওয়েবসাইট আছে, তোমরা কি জানো? জি স্যার, এটা জানা আছে। হ্যাঁ, ওই চাকরির প্রিপারেশন নেয় তো অনেকে, এই কারণে জানে আর কি। এখানে দেখবা হিউজ কন্টেন্ট আছে, শুধু এটা না এরকম অনেক আছে। আমরাও এটা পড়ছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা তখন পড়ছি। স্টুডেন্ট মানে হচ্ছে আমরা যখন পাশ করে বেরিয়েছি, তোমরা যেমন এখনই খুঁজতেছো, আমরা ওই পাশ করার পরে খুঁজছি আর কি। আচ্ছা যাক, এইটা একটা। আর হচ্ছে তুমি সায়েন্সের সাধারণ বিজ্ঞানের একটা কিনতে পারো, MP3 কিনতে পারো, এগুলো ভালো। সবাই আসলে ওই চাকরির যে একটা চিন্তা,
এই চিন্তায় আসলে মানে ক্লাসগুলো ভালোভাবে করতে পারে না। সবার মধ্যে এই চিন্তাটা বেশি কাজ করে। কিন্তু তুমি যদি আসলে নিজেকে প্রিপেয়ার করতে থাকো তাহলে চাকরি অটোমেটিক্যালি তোমার হবে। তোমার চাকরির পিছনে করতে হবে না, চাকরি তোমার পিছনে করবে। আমি অনেককেই জানি যারা হচ্ছে পাশ করার পর তারা টোটাল টাইমটাকে ইউটিলাইজ করছে ভালোভাবে এবং তারা একাধিক চাকরি পেয়েছে, 3, 4, 5, 6, 7। স্যার আসলে কি মানে চাকরির জন্য যারা ধাবিত হচ্ছে মানে মূল কথা হচ্ছে আমরা আসলে এখন বুঝতেছি আর কি করোনার মধ্যে থেকে আমাদের কি অবস্থাটা স্যার, এজন্য ম্যাক্সিমাম স্টুডেন্টই চাকরির দিকে ধাবিত হচ্ছে আর কি। কিন্তু এর আগে থেকেও তো একই অবস্থা। এই যে অনেকেই তোমার ডিপ্লোমা পোস্টে চাকরি করতেছে। স্যার আসলে কি স্যার আমাদের মানে যে জিনিসটা প্রবলেম, আমরা বের হইতে অনেকেরই দেখা যাচ্ছে আপনার বয়স প্রায় শেষের দিকে চলে আসে, কিন্তু বয়সের একটা ফ্যাক্ট স্যার। বয়সের এফেক্টটা স্যার সবচেয়ে বেশি পড়ে আর কি। দেখা যাচ্ছে অনেকেরই আমাদের মধ্যে যারা আছে ওনারা হিসাব করছে বের হইতে প্রায় 27 বছরের উপরে চলে আসে, 28 বছরও 29 বছর চলে আসে। তো ও পরবর্তীতে কি করবে 1-2 বছর, এই জন্যই স্যার অনেকেই ধাবিত হচ্ছে আর কি জবের দিকে। বুঝতে পারছি, না প্রবলেম নাই। আমি তো বলছি তোমাদের যে এইভাবে তোমরা আগাও, মানে এই টপিকস গুলো এখন পড়তে হবে। এখন শুধু শুধু ডিপার্টমেন্টাল যে এক্সট্রা প্রেসার এটা নেওয়ার কোনো দরকার নেই। ডিপার্টমেন্টাল যে নলেজ গুলো সেটা তোমার টাইম টু টাইম এনরিচ হবে। প্রত্যেকটা ইয়ারে কোর্স গুলো আসবে। এখন যে কোর্স গুলো পড়তেছো সেটা হয়তো খুব বেশি এফেক্টেড হবে না। 4th ইয়ারে যে কোর্স গুলো পড়বা সেই কোর্স গুলো বেশি কাজে লাগবে আর কি, মানে জবের প্রিপারেশনের জন্য। তো সিয়ার তোমাদের কি অবস্থা? লিয়াকত আছো? মাহমুদা? Yes, sir. তোমার সিজিপিএ কত মাহমুদা? Sir, 3.82. একটু, আচ্ছা। আর লিয়াকত? 3.94 9। আচ্ছা, যাক, ভালো। হচ্ছে আমরা তাহলে কোর্সগুলো যেভাবে সিলেবাস দেওয়া হলো, আমি একটা স্লাইড দিয়ে দিচ্ছি আজকে। যদিও স্লাইডটা আজকে আসলে ওই কথা বলার কারণে শুরু করতে পারি নাই। আমার কিন্তু এখানে পড়ার ম্যাটেরিয়াল আছে, আমি স্লাইডটা তোমাদেরকে মেইল করে দিব। তো তোমরা এটা সবাইকে ডিসমিনেট করো আর কি। ওকে স্যার। আর হচ্ছে তোমাদের নেক্সট যে ক্লাসটা প্র্যাকটিক্যাল সেশন সেটা শুরু করবো হচ্ছে কয়টা থেকে করলে ভালো হয়? 2টা না 2:30টা? হ্যাঁ? ভালো হয় স্যার, 2টাই। 2টাই ভালো হয়। 2:15 হতে পারে। ওকে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 2:15-তে দিয়ে দিচ্ছি। 2:15-তে দিয়েছি এবং মানে আমি আশা করব যে সবাই থাকবা, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে এবং হচ্ছে তোমার এই সবারই দরকার হবে, সবার, কেউ যেন মিস না যায়। মিস গেলে কিন্তু তার জন্য মানে এটা কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল সেশন 5টা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের মার্কিং হচ্ছে সেম, প্রত্যেকটা ক্লাসে মার্কিং হবে। অতএব বি কেয়ারফুল। তাহলে ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে মেইল করে দিচ্ছি এখন, এই স্লাইড গুলো মেইল করে দিচ্ছি, আর হচ্ছে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি। তাহলে 2:15-তে সবাই প্রেজেন্ট থাকবা। আচ্ছা, কে একজন প্রশ্ন করছো যে মে আই নো অ্যাবাউট দ্য P&D ইঞ্জিনিয়ারিং সেক্টর অর R&D ইঞ্জিনিয়ারিং সেক্টর? কে প্রশ্ন করছো? এমডি আশরাফুল আলম না? আশরাফুল ইসলাম আছো নাকি? আশরাফুল ইসলাম? ইয়েস স্যার আমি আছি। আচ্ছা, also may I know about the P&D engineering? P&D মানে হচ্ছে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, আর R&D মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তাই তো? জি স্যার। তুমি কি এটা মিন করছো?
জি স্যার, এটাই মিন করেছি আমি। হ্যালো আশরাফুল। জি স্যার, আমি এটাই মিন করেছিলাম। আচ্ছা, পিএনডি ইঞ্জিনিয়ারিং বলতে আসলে এরকম কোন সেক্টর, এরকম আলাদা স্পেসিফিক এরকম সেক্টর নাই। তো এই সেক্টরটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কিছু সেক্টর থাকে, সেকশন থাকে। ওই সেকশন গুলাতেই পিএনডি থাকে। যেমন আমি যদি বলি ডুয়েটের, তাহলে ডুয়েটেও দেখবা এরকম পিএনডি আছে, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। এরকম সমস্ত অর্গানাইজেশনে এরকম একটা পিএনডি থাকে। আবার আর&ডি, কোন কোন প্রতিষ্ঠানে পিএনডি না থেকে আর&ডি থাকে, তারা বলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখন এইটা আসলে থাকে বিভিন্ন ক্ষেত্রে, তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেকশন গুলাতে এটা থাকে। তারা হচ্ছে কি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মানে চিন্তা ভাবনা করে, এবং হাউ ইউ ক্যান ডেভেলপ অর কি বলে ইনোভেট আদার প্রোডাক্টস, এই কাজগুলো হচ্ছে তাদের কাজ আর কি, আর&ডি। তো এই দুইটার মধ্যে আমি মনে করি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেটা, সেটা হচ্ছে বেস্ট সেক্টর। আর হচ্ছে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, এইটাও বেস্ট। কারণ হচ্ছে তুমি যখনই মানে এই দুইটা আসলে যে কোনো প্রতিষ্ঠানে ক্রিম সেক্টর আর কি, ক্রিম ভাইটাল সেক্টর। এখন এই সেক্টর গুলাতে আসলে কাজ করার জন্য তোমাদের কিন্তু ভালো এক্সপার্টাইজ দরকার হবে। এটা প্রফেশনাল এক্সপার্টাইজ হতে পারে, এটা তোমার ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টাইজ হতে পারে। মানে এটা ভালো এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ মানে কি, এখানে তুমি যে থিওরিটিক্যাল নলেজ আছে তোমার শুধু, তাই থাকলে হবে না। তুমি পিএইচডি করে আসছো বা এই করছো সেই করছো, কিন্তু তাতে হবে না। এখানে তোমার প্র্যাকটিক্যাল রিসার্চ ওরিয়েন্টেড অথবা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড তোমার এক্সপার্টাইজ থাকতে হবে। আমি বুঝাইতে পারছি তোমাকে? স্যার আসলে আসলে বিভিন্ন জায়গায় দেখা যায় এগুলো ভ্যাকেশন আছে, বা আপনার অনেক সময় এরকম সেক্টরে লোক চায় আর কি, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে। হ্যাঁ, মানে এরকম যোগ্য হওয়ার জন্য আসলে কিভাবে ধাপে ধাপে আসলে প্রস্তুতি নেওয়া দরকার? তার জন্য তোমাকে এখন নর্মাল কোর্স করে যাবা, আর সাথে হচ্ছে তোমার এই কি বলে ওই যে রিপোর্ট রাইটিং এর যে স্কিলটা, যেটা আমরা ওই যে তোমাদের দেখাবো, কমিউনিকেশন স্কিল, রিপোর্ট রাইটিং স্কিল, এই দুইটা হচ্ছে তুমি এই পোরশন থেকে শুরু করে যাইতে পারবা। তারপর হচ্ছে কিছু তোমার প্র্যাকটিক্যাল কিছু ট্রেনিং নিতে হবে, বিভিন্ন ট্রেনিং নিতে হবে বিভিন্ন অর্গানাইজেশন থেকে। ওই ট্রেনিং গুলো নেয়ার পরে তারপর হচ্ছে তোমাকে ফিল্ডে জব করা লাগবে। তারপর হচ্ছে তুমি এই পজিশন গুলাতে যেতে পারবা। দেখবা এগুলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিজ্ঞতা চায়, বলা থাকে 4 বছর বা 5 বছরের অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা এরকম চায়। এবং এগুলোর স্যালারি হয় হিউজ হিউজ স্যালারি হয়। স্যার আমি যতটুকু জানি স্যার, যে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। স্যার জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য বিএসসি পাস করার পরে স্যার যাওয়ার সুযোগ থাকে স্যার, মানে 3 বছরের একটা অভিজ্ঞতা সাপেক্ষে, বা 2 কোথায় বছরের অভিজ্ঞতা বলতেছো, সাপেক্ষে। কোন কোন অর্গানাইজেশনে বলতেছো? এটা স্যার মানে এটা আমি অনলাইনে সার্চ করেছিলাম, তখন স্যার তারা একটা রিকোয়ারমেন্ট দিয়েছিল এরকম যে এরকম আর&ডি ইঞ্জিনিয়ারিং সেক্টরে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে সিনিয়রদের জন্য, একটা হচ্ছে জুনিয়রদের জন্য। তো সিনিয়রদের জন্য অপশন থাকে পিএইচডি করার পরে তারা জয়েন করতে পারবে, আর জুনিয়র হিসেবে যারা জয়েন করতে চায় তারা বিএসসি পড়া জয়েন করতে পারবে, তবে 2 বছরের অভিজ্ঞতা সহ। এটাই আর কি আমি যেটা বলতেছিলাম আর কি, যে এখানে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, এবং হচ্ছে তারা এটা যাচাই বাছাই করে নেয় আর কি। এখন সেখানে প্রাধান্য পায় কোন বিষয়গুলা, যাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, মানে এক্সপিরিয়েন্স আছে, যাদের হচ্ছে পূর্বে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে এখানে অভিজ্ঞতা দেওয়া হয়, মানে দেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয়। আর যারা এরকম নাই, একদম ফ্রেশ গ্রাজুয়েট, তাদেরকে এইসব পজিশনে নরমালি নেওয়া হয় না। স্যার প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজের বলতে কি রিসার্চ পেপারের কথা বলা হচ্ছে, না কোনো আসলে প্র্যাকটিক্যালি কোনো কিছু করে দেখানোর কথা বলা এটা হচ্ছে? আসলে ভেরি করে, এখন আসলে তারা কি চাচ্ছে। তোমার রিসার্চ পেপার প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সাপোজ মনে করো তুমি একটা ইন্ডাস্ট্রিতে অটোমেশন ডিজাইন করছো, তাহলে এই ইন্ডাস্ট্রি অটোমেশন পারপাসে যে বিষয়গুলো আছে সেগুলো তুমি জানো, এটা তোমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তুমি একটা ইন্ডাস্ট্রির ফায়ার সেফটি নিয়ে কাজ করছো, তাহলে তুমি এই ইন্ডাস্ট্রি ফায়ার সেফটিটা কিভাবে করা লাগবে, তার জন্য তুমি কাজগুলো কিভাবে করতে হয় সেটা তুমি জানো, তাহলে তোমাদেরকে বলা হবে যে ওই বিষয়ে তুমি এক্সপার্টাইজ। এরকম আর কি, যে তোমার এরকম তারা আসলে কি চাচ্ছে তার উপর বেস করে। আর এইরকম ডিরেক্টলি সার্কুলার হয় শুধুমাত্র প্রাইভেট অর্গানাইজেশন গুলাতে, কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন এরকম নাই। স্যার ট্রেনিং এর কথা বললেন, ট্রেনিং গুলো আসলে কিভাবে করা যাবে? কোনো সংস্থা আছে কিনা বাংলাদেশে ভালো কোনো? হ্যাঁ, কত সংস্থা আছে, মানে বেশি অনেক সংস্থা আছে, এগুলো খুঁজে খুঁজে নিতে হবে তোমার। যে ধরো
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান, তারা অনেকগুলা কোর্স করায়। এরপর হচ্ছে তোমার বিয়াম আছে একটা, সেখানে কোর্স করায়। এরপর হচ্ছে আরো এরকম অনেকগুলো আছে, এনএপিডি যেটা আমি বলছি সেটাতে কোর্স করায়। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে এগুলাতে কোর্স করায়। তো তোমাকে এগুলা খুঁজে খুঁজে নিতে হবে যে কোন কোন জায়গায় কি কি কোর্স করাচ্ছে। আইবি তে মাঝে মধ্যে কিছু কোর্স করায়, তোমাকে খুঁজে নিতে হবে। আর তুমি একা সব ফিল্ডের বস হইতে পারবে না, তোমাকে যে কোনো একটা দিকে তোমাকে ডিরেক্ট করা লাগবে আর কি। তো ঠিক আছে, তাহলে তুমি প্রিপারেশন নাও। আর হচ্ছে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে ক্লোজ করে দিই। নাই মেবি কিছু বললা কেউ? না স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো।